আজকের গল্পটা এমন একটা সিনেমার গল্প, যে সিনেমাটা রিলিজ পাওয়ার পর টিনেজারদের মধ্যে একদম সেনসেশন তৈরি করে ফেলেছিল। কিছুদিন ধরেই আপনারা অনেকেই রোমান্টিক মুভির রিক্যাপ দেখতে চাইছিলেন। তাই আপনারা যারা একটু রোমান্টিক ড্রামা বা গুড গার্লস মিট ব্যাড বয় টাইপের স্টোরি পছন্দ করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম পারফেক্ট। তাহলে চলুন আর স্কিপ না করে আজকের এই ইমোশনে ভরপুর রোমান্টিক মুভির গল্পটা রিক্যাপ করা যাক। গল্পের শুরুতেই আমরা টেসা ইয়াংকে দেখি। টেসা হলো সেই টিপিক্যাল ভালো মেয়ে, যে মায়ের কথা শুনে মন দিয়ে পড়াশোনা করে আর যার জীবনে কোনো ঝামেলা নেই। সিনেমার শুরুর সিনেই দেখা যায় টেসা তার জীবনের কিছু পুরনো মুহূর্তের কথা ভাবছে। সে বলছে যে এতদিন তার জীবনটা ছিল একদম পারফেক্ট, কিন্তু একই সাথে একটু বোরিংও। সে এখন তার জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। হাই স্কুল শেষ করে টেসা এখন কলেজে পা রাখবে। তার কলেজটা অন্য শহরে, ওয়াশিংটন সেন্ট্রাল ইউনিভার্সিটি। তাই তাকে বাড়ি ছেড়ে ডরমেটরিতে গিয়ে থাকতে হবে। টেসা যখন তার ঘর গোছগাছ করছিল, তখন আমরা দেখি তার মা ক্যারল তাকে সাহায্য করছেন। ক্যারল একটু কড়া মেজাজের মহিলা। মেয়ের জীবনটা একদম নিজের মতো করে সাজিয়ে দিতে চান তিনি। আর সেখানেই এন্ট্রি নেয় টেসার বয়ফ্রেন্ড নোয়া। নোয়া হলো একদম পারফেক্ট জেন্টলম্যান, শান্ত, ভদ্র আর টেসার চেয়ে 1 বছরের ছোট। তাই সে এখনো হাই স্কুলে পড়ছে। নোয়া আর টেসার মা দুজনেই টেসাকে কলেজে ড্রপ করতে যায়। গাড়িতে যাওয়ার সময় তাদের কথাবার্তা শুনেই বোঝা যায় যে টেসার জগৎটা কতটা সুরক্ষিত। সে ভাবছে কলেজে গিয়েও সে শুধু পড়াশোনা করবে, লাইব্রেরিতে সময় কাটাবে আর ভালো রেজাল্ট করবে। কিন্তু সে ঘুণাক্ষরেও জানে না তার জন্য কি অপেক্ষা করছে। কলেজ ক্যাম্পাসে পৌঁছানোর পর তারা টেসার ডরমেটরির রুমে যায়। রুমের দরজা খুলতেই টেসার মা ক্যারলের চোখ কপালে ওঠে। কেন জানেন? কারণ টেসার রুমমেট স্টেফ। স্টেফ হলো টেসার একদম বিপরীত। তার চুলে লাল রং, সারা শরীরে ট্যাটু আর কিছুটা পাঙ্ক রক স্টাইলের মেয়ে। সবচেয়ে বড় কথা, টেসা আর তার মা যখন রুমে ঢোকে, তখন স্ট্রেস আর তার গার্লফ্রেন্ড ট্রিস্টান সেখানে ছিল। আর রুমের মধ্যে একটা অদ্ভুত ধোঁয়াটে পরিবেশ। স্টেফ তখন ভেব বা স্মোকিং করছিল, যেটা দেখে কনজারভেটিভ ক্যারল একদমই খুশি হতে পারেননি। ক্যারল সাথে সাথেই টেসাকে বলে, টেসা চলো, আমরা এখনই হাউজিং অফিসে কথা বলে তোমার রুম চেঞ্জ করার ব্যবস্থা করি। এই মেয়ের সাথে তুমি থাকতে পারবে না। কিন্তু টেসা এখানে প্রথমবারের মতো একটু সাহসের পরিচয় দেয়। সে তার মাকে বোঝায়, মা, সব মানুষ পারফেক্ট হয় না, আর আমি তো এখানে পড়াশোনা করতে এসেছি। রুমমেট কেমন সেটা দিয়ে আমার কিছু যায় আসে না, আমি সামলে নিতে পারবো। টেসার এই কনফিডেন্স দেখে তার মা অনিচ্ছা সত্ত্বেও রাজি হন, তবে যাওয়ার আগে বারবার সাবধান করে দিয়ে যান যেন টেসা পড়াশোনা থেকে মন না সরায়। এরপর আসে বিদায়ের পালা। নোয়া আর টেসার মা ফিরে যাবে। বিদায় বেলাটা বেশ ইমোশনাল হয়ে ওঠে। নোয়া টেসাকে জড়িয়ে ধরে বলে সে তাকে কতটা মিস করবে। এতদিন তারা সব সময় একসাথে ছিল, এখন এই দূরত্বের দেওয়াল তাদের মাঝে চলে আসছে। টেসা নোয়াকে কথা দেয় যে সে নিয়মিত যোগাযোগ রাখবে এবং কিছুই বদলাবে না। কিন্তু আমাদের মনে একটা খটকা লেগেই থাকে, লং ডিস্টেন্স রিলেশনশিপ কি আসলেই টিকবে? শেষবারের মতো কথা বলে নোয়া আর ক্যারল চলে যায়, আর টেসা তার নতুন জীবনে একা পথ চলা শুরু করে। কলেজের প্রথম দিনেই টেসা ক্লাসে যায়। সে একদম তৈরি হয়ে বই খাতা গুছিয়ে ক্লাসে বসে। সেখানেই তার সাথে পরিচয় হয় ল্যান্ডন গিবসন নামের একটা ছেলের সাথে। ল্যান্ডন ছেলেটা খুব ভালো, সেও টেসার মতোই একটু শান্ত স্বভাবের। প্রথম দেখাতেই তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্বের বন্ডিং তৈরি হয়ে যায়। ল্যান্ডন টেসাকে ক্যাম্পাসের ব্যাপারে টুকটাক টিপস দেয়, আর টেসা হাঁপ ছেড়ে বাঁচে এটা ভেবে যে অন্তত একজন নর্মাল বন্ধু সে পেয়েছে। পরের দিন সকালে ক্লাসে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। প্রফেসর ক্লাসে প্রেড অ্যান্ড প্রেজুডিস বা ওই জাতীয় কোনো ক্লাসিক লিটারেচার নিয়ে ডিসকাশন করছিলেন। টেসার ধারণা প্রেম মানেই সুন্দর, গোছানো আর রোমান্টিক কিছু। সে তার মতামত দিচ্ছিল যে ভালোবাসা জীবনের সবচাইতে সুন্দর অনুভূতি। ঠিক তখনই ক্লাসের পেছনের বেঞ্চ থেকে একটা ছেলে কথা বলে ওঠে। ছেলেটার নাম হার্ডিন। দেখতে ভীষণ হ্যান্ডসাম, কিন্তু তার চোখে মুখে একটা তাচ্ছিল্যের ভাব। ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলা এই ছেলেটা টেসার সব ধারণা উড়িয়ে দেয়। হার্ডিন বলে যে প্রেম ভালোবাসা এসব ফালতু জিনিস, এগুলো বাস্তবে এক্সিস্ট করে না, সবই মানুষের কল্পনা। সে বিশ্বাস করে
প্রেম মানেই শুধু কষ্ট আর ধ্বংস। টেসা আর হার্ডিনের মধ্যে ক্লাসের মধ্যে একটা ছোটখাটো তর্ক বেঁধে যায়। টেসা অবাক হয়ে যায় যে কেউ এতটা নেগেটিভ হতে পারে। হার্ডিন তাকে ইনডাইরেক্টলি অপমান করে বা তার চিন্তা ভাবনা বাচ্চা সুলভ বলে উড়িয়ে দেয়। ব্যাপারটা টেসার ইগোতে লাগে। ক্লাস শেষ করে টেসা ল্যান্ডনের কাছে হার্ডিনের ব্যাপারে অভিযোগ করে। সে বলে, ছেলেটা নিজেকে কি ভাবে, এত অ্যারোগেন্ট কেন? তখন ল্যান্ডন টেসাকে হার্ডিনের ব্যাপারে কিছু গোপন কথা জানায়। ল্যান্ডন বলে যে হার্ডিন আসলে তার হবু সৎ ভাই হতে যাচ্ছে। ল্যান্ডনের মা হার্ডিনের বাবাকে বিয়ে করতে যাচ্ছেন, কিন্তু হার্ডিনের ফ্যামিলি লাইফ খুব একটা সুখের না। তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে, আর হার্ডিনের বাবার প্রচুর টাকা থাকলেও হার্ডিন তার বাবার সাথে সম্পর্ক রাখতে চায় না। হার্ডিন তার মায়ের কাছে লন্ডনে ছিল, কিন্তু এখন এখানে এসে বাবার জোর জবরদস্তিতে কলেজে ভর্তি হয়েছে। তার মনের মধ্যে অনেক ক্ষোভ আর রাগ জমে আছে। এসব শুনে টেসার মনটা একটু নরম হয়। সে বুঝতে পারে হার্ডিনের এই রুক্ষ ব্যবহারের পিছনে হয়তো কোনো গভীর কষ্ট লুকিয়ে আছে। এদিকে ডরমেটরিতে ফিরে স্টেভ টেসাকে জোর করতে থাকে একটা পার্টিতে যাওয়ার জন্য। টেসা প্রথমে একদমই রাজি ছিল না। সে বলে, আমার বয়ফ্রেন্ড আছে আর আমি এসব পার্টি টার্টি পছন্দ করি না। কিন্তু স্টেফ নাছোড়বান্দা। সে টেসাকে একরকম জোর করেই তৈরি করে ফেলে। টেসার সিম্পল জামা কাপড় বদলে স্টেফ তাকে একটা মেরুন রঙের ড্রেস পরিয়ে দেয়, একটু মেকআপ করে দেয়। আয়নায় নিজেকে দেখে টেসা নিজেই অবাক হয়ে যায়। শেষমেশ সে রাজি হয়, শুধু স্টেফকে খুশি করার জন্য। তারা একটা ফ্রেড হাউসের পার্টিতে যায়। সেখানে প্রচুর ভিড়, লাউড মিউজিক আর সবাই ড্রিঙ্ক করছে। টেসার জন্য এই পরিবেশটা একদম নতুন। সে খুব অস্বস্তি বোধ করছিল। স্টেফ তাকে তার বন্ধুদের গ্রুপের সাথে পরিচয় করিয়ে দেয়। এই গ্রুপে ছিল জেড, মলি, জেস আর অবশ্যই হার্ডিন স্কর্প। মলি মেয়েটা হার্ডিনের প্রতি একটু বেশি ইন্টারেস্টেড ছিল এবং টেসাকে দেখেই সে নাক সিটকায়। টেসার সাধারণ সাজগোজ আর লাজুক স্বভাব দেখে তারা তাকে নিয়ে একটু মজাই করতে থাকে। একটু পরেই সবাই মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার সিদ্ধান্ত নেয়। টেসা প্রথমে খেলতে চায় না, কিন্তু সবার প্রেসারে পড়ে তাকে গোল হয়ে বসতে হয়। খেলা শুরু হতেই পরিবেশটা একটু টেন্স হয়ে যায়। মলি ইচ্ছে করেই টেসাকে টার্গেট করে। যখন টেসার টার্ন আসে, সে ট্রুথ বেছে নেয়। মলি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ভার্জিন? টেসা খুব লজ্জায় পড়ে যায় এবং উত্তর দিতে চায় না। তখন হার্ডিন চুপচাপ বসে সব দেখছিল। তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। টেসা যখন কোনো উত্তর দেয় না, মলি ধরে নেয় যে উত্তরটা হ্যাঁ। এরপর আবার টেসার পালা এলে তাকে ডেয়ার দেওয়া হয়, আর ডেয়ারটা ছিল হার্ডিনকে কিস করা। টেসা তো আকাশ থেকে পড়ে। সে সোজা জানিয়ে দেয়, না, আমার বয়ফ্রেন্ড আছে, আমি এটা করতে পারবো না। হার্ডিন তখন টেসার দিকে এগিয়ে আসে, খুব কাছে। তাদের মধ্যে একটা অদ্ভুত টেনশন কাজ করে। হার্ডিন হয়তো ভাবছিল টেসা গলে যাবে, কিন্তু টেসা সবাইকে অবাক করে উঠে দাঁড়ায় এবং বলে, আমি এই খেলা খেলবো না। সে পার্টি থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। হার্ডিনও তার পিছু পিছু আসে, কিন্তু টেসা তাকে পাত্তা দেয় না। এই প্রথম কেউ হার্ডিন স্কটকে রিজেক্ট করলো। হার্ডিনের ইগোতে এটা সাংঘাতিক লাগে, কিন্তু একই সাথে সে টেসার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করতে শুরু করে। টেসা পার্টি থেকে বেরিয়ে এসে ভাবে সে ডর্মে ফিরে যাবে, কিন্তু সে রাস্তা চিনতে পারে না। সে কিছুটা ভয়ে ভয়ে এদিক ওদিক ঘুরছিল। তখন সে হার্ডিনের সাথে আবারও ধাক্কা খায়, বা হার্ডিন তাকে ফলো করে সেখানে পৌঁছায়। হার্ডিন তাকে অফার করে যে সে তাকে ডর্মে পৌঁছে দেবে, কিন্তু টেসা রাজি হয় না। সে উবার বা ক্যাব ডেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে হয়তো তাকে হার্ডিনের সাহায্যই নিতে হয়, বা সে একাই কোনো মতে ফিরে। সেই রাতে টেসার ঘুমানোর সময় বারবার হার্ডিনের কথাই মনে পড়তে থাকে। ছেলেটা এত খারাপ ব্যবহার করে, তবুও কেন তার চোখগুলো ভোলা যাচ্ছে না? পরের দিন কলেজের লাইব্রেরিতে বা কফি শপে তাদের আবারও দেখা হয়ে যায়। এটা ছিল একদম কাকতালীয়। টেসা কফি নিচ্ছিল আর হার্ডিনও সেখানে। হার্ডিন এবার একটু অন্যরকম মুডে ছিল। সে টেসার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু তার স্টাইলটা টিপিক্যাল রোমান্টিক হিরোদের মতো না। সে টেসার বই পড়ার চয়েস নিয়ে কথা বলে। তারা দুজনই বই পড়তে খুব ভালোবাসে। হার্ডিন কোট করে বিভিন্ন ক্লাসিক নোভেল থেকে। টেসার খুব অবাক লাগে যে এই পার্টি করা, মারামারি করা ছেলেটা এত বই পড়ে। তাদের মধ্যে একটা ইন্টেলেকচুয়াল কানেকশন তৈরি হতে শুরু করে। হার্ডিন টেসাকে বলে, তোমার নোয়ার সাথে জীবনটা কি খুব বোরিং না? টেসা ডিফেন্ড করার চেষ্টা করে, কিন্তু মনে মনে সে জানে হার্ডিনের কথায় কিছুটা সত্যতা আছে।
এর মাঝে একদিন টেসার কাছে একটা বড় সারপ্রাইজ আসে। তার বয়ফ্রেন্ড নোয়া তাকে না জানিয়েই কলেজে দেখা করতে চলে আসে। টেসার ডর্মের সামনে নোয়াকে দেখে টেসা খুব খুশি হয়, দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। নোয়ার আশাটা টেসাকে আবারও তার পুরনো নিরাপদ জীবনের কথা মনে করিয়ে দেয়। তারা দুজন মিলে ক্যাম্পাসে ঘোরে, আড্ডা দেয়। সন্ধ্যায় ক্যাম্পাসে একটা ওপেন বোনফায়ার পার্টি হচ্ছিল। নোয়া আর টেসা সেখানে যায়। সেখানে গিয়ে আবার সেই একই গ্যাংয়ের সাথে দেখা, স্টেফ, জেড আর হার্ডিন। হার্ডিন যখন দেখে টেসা নোয়ার হাত ধরে আছে, তার মুখটা শক্ত হয়ে যায়। তার জেলাসিটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছিল। পার্টির এক পর্যায়ে একটা ছেলে টেসাকে নিয়ে বাজে মন্তব্য করে বা তাকে টিস করার চেষ্টা করে। নোয়া খুব শান্ত ছেলে, সে হয়তো কথা দিয়ে সিচুয়েশন হ্যান্ডেল করতে চাইছিল, কিন্তু হার্ডিন নিজেকে আটকাতে পারে না। সে সোজা গিয়ে ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মারতে শুরু করে। সবাই অবাক হয়ে যায়। টেসা চিৎকার করে হার্ডিনকে থামানোর চেষ্টা করে। এই মারামারিটাই আমাদের বুঝিয়ে দেয় যে হার্ডিন টেসার জন্য কতটা প্রোটেক্টিভ হয়ে উঠেছে, যদিও সে মুখে এটা স্বীকার করে না। মারামারির পর পার্টিটা পণ্ড হয়ে যায়। নোয়া খুব বিরক্ত হয়। সে টেসাকে বলে, তোমার বন্ধুরা সব পাগল, চলো এখান থেকে। তারা ডর্মে ফিরে আসে। রাতে নোয়া টেসার রুমে ফ্লোরে বা অন্য বিছানায় ঘুমায়, কিন্তু টেসার ঘুম আসছিল না। সে বারবার পার্টির ঘটনার কথাই ভাবছিল। হার্ডিন কেন ওভাবে রিয়েক্ট করলো? ঠিক তখন টেসার ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা ল্যান্ডনের কাছ থেকে। ল্যান্ডন লিখেছে, টেসা, হার্ডিন খুব বাজে অবস্থায় আছে। আজ ওর বাবার সাথে ওর ঝগড়া হয়েছে আর ও খুব ড্রিঙ্ক করেছে। তুমি কি একটু এসে ওকে দেখবে? ও মনে হয় শুধু তোমার কথাই শুনবে। টেসা দোটানায় পড়ে। একপাশে তার বয়ফ্রেন্ড নোয়া ঘুমাচ্ছে, যে তার জন্য এত দূর থেকে এসেছে, আর অন্য পাশে হার্ডিন, যে ইমোশনালি ভেঙে পড়েছে। শেষমেশ টেসার মন হার্ডিনের দিকেই টানে। সে খুব সাবধানে নোয়াকে না জাগিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সে সোজা ল্যান্ডনদের বাড়ির দিকে বা যেখানে হার্ডিন ছিল সেখানে যায়। সেখানে গিয়ে সে দেখে হার্ডিন মদের বোতল হাতে বসে আছে, পুরো বিধ্বস্ত। টেসাকে দেখে হার্ডিনের চোখগুলো একটু নরম হয়। সে টেসার কাছে তার ব্যবহারের জন্য ক্ষমা চায়। সে বলে, আমি জানি আমি খুব খারাপ, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। টেসা তাকে সান্ত্বনা দেয়। সেই রাতে তারা দুজনে অনেকক্ষণ কথা বলে। হার্ডিন তার মনের ভেতরের কষ্টের কথা একটু একটু করে টেসার কাছে প্রকাশ করে। টেসা বুঝতে পারে এই কঠিন খোলসের নিচে একটা ছোট্ট আহত শিশু লুকিয়ে আছে। কথার এক পর্যায়ে তারা খুব কাছাকাছি চলে আসে এবং সেই রাতে টেসা হার্ডিনের পাশেই ঘুমিয়ে পড়ে। যদিও তাদের মধ্যে ফিজিক্যালি এক্সট্রিম কিছু হয়নি, কিন্তু ইমোশনালি তারা একে অপরের অনেক কাছে চলে আসে। পরদিন সকালে টেসার ঘুম ভাঙে এবং সে চমকে ওঠে। সে দেখে তার ফোনে নোয়ার 7টা মিস কল। হায় হায়, সে তো নোয়াকে বলেই আসেনি যে সে রাতে কোথায় যাচ্ছে। সে কিভাবে নোয়াকে ফেস করবে? সে কি সত্যিটা বলবে নাকি মিথ্যে? টেসার মনের মধ্যে এই ঝড় চলতে থাকে। টেসা যখন হন্তদন্ত হয়ে ডর্মের দিকে ফিরছিল, তার বুকের ভেতরটা ধড়ফড় করছিল। সকালের কুয়াশা কেটে রোদ উঠতে শুরু করেছে, কিন্তু টেসার মনের আকাশ তখনও মেঘলা। সে দ্রুত পায়ে হাঁটছিল, মনে মনে নানান হিসেব করছে। ঠিক ডর্মের কাছাকাছি পৌঁছেই রাস্তার মোড়ে সে থমকে দাঁড়ায়, কারণ তার সামনেই দাঁড়িয়ে আছে নোয়া। নোয়াকে দেখে মনে হচ্ছিল সে সারা রাত হয়তো ঠিকমতো ঘুমায়নি। তার চোখে মুখে দুশ্চিন্তা আর রাগের একটা মিশ্রণ। টেসা কিছু বলার আগেই নোয়া তার দিকে এগিয়ে আসে। নোয়া সরাসরি তাকে প্রশ্ন করে বসে, টেসা, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে কতবার ফোন করেছি। মাঝরাতে তুমি রুমে ছিলে না, টেক্সটের রিপ্লাই দাওনি। কি হচ্ছে এসব? টেসা একদম জমে যায়। নোয়ার এই সরল প্রশ্নের উত্তরগুলো তার কাছে ছিল না। সে আমতা আমতা করতে থাকে। নোয়া, আসলে আমি মানে এভাবে কোনো মিথ্যেও তার মুখে আসছিল না। ঠিক সেই মুহূর্তে পরিস্থিতির আগুন দ্বিগুণ করে সেখানে এন্ট্রি নেয় হার্ডিন স্কট। হার্ডিনের পরনে ছিল আগের রাতের সেই ক্যাজুয়াল পোশাক, চুলগুলো উস্কো খুস্কো, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গি ছিল সেই চিরচেনা ড্যামকেয়ার ভাব। হার্ডিনকে দেখে নোয়ার মুখটা শক্ত হয়ে যায়। নোয়া বোকা হতে পারে, কিন্তু সে অন্ধ নয়। সে টেসার দিকে তাকায়, তারপর হার্ডিনের দিকে। হার্ডিনের উপস্থিতি আর টেসার নীরবতা, এই দুই মিলে নোয়ার কাছে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে টেসা গত রাত একা ছিল না, সে হার্ডিনের সাথেই সময় কাটিয়েছে। এটা ছিল নোয়ার জন্য একটা বিশাল ধাক্কা। যে মেয়েটাকে সে ছোটবেলা থেকে চেনে, যেই মেয়েটা তার কাছে পবিত্রতার প্রতীক ছিল,
সেই টেসা আজ অন্য একটা ছেলের সাথে রাত কাটিয়ে ফিরছে। এটা নোয়ার কল্পনারও বাইরে ছিল। হার্ডিন কিন্তু কোনো কথা বলে না। সে শুধু চুপচাপ দাঁড়িয়ে পরিস্থিতি উপভোগ করছিল বা হয়তো টেসার উপর নজর রাখছিল। নোয়ার রাগ আর অপমানে ফেটে পড়ে। সে টেসার দিকে এক দৃষ্টি তাকিয়ে বলে, আমি ভাবিনি তুমি এতটা বদলে যাবে টেসা। এরপর আর কোনো কথা না বাড়িয়ে নোয়ার রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। টেসার চোখের সামনে দিয়ে তার দীর্ঘদিনের সম্পর্কটা নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। নোয়ার চলে যাওয়াটা ছিল টেসার পুরনো নিরাপদ জীবনের সমাপ্তি। নোয়া চলে যাওয়ার পর টেসা রাস্তায় একা দাঁড়িয়ে থাকে, কিন্তু বেশিক্ষণ না। তার মন খারাপ হলেও অদ্ভুতভাবে সে এক ধরনের স্বস্তি অনুভব করছিল। কিন্তু এখন তার মাথায় নতুন চিন্তা। হার্ডিন, সে জানে সে ভুল করেছে, কিন্তু মনের লাগাম তো আর হাতে থাকে না। টেসা এখন পুরোপুরি বিভ্রান্ত। তার কি উচিত নোয়ার পিছু নেওয়া নাকি হার্ডিনের কাছে যাওয়া? এই দোটানায় পড়ে সে খুব আপসেট হয়ে পড়ে। কিন্তু শেষমেশ তার মন হার্ডিনের দিকেই টানে। সে বুঝতে পারে নোয়ার সাথে তার সম্পর্কটা ছিল অভ্যেসের, কিন্তু হার্ডিনের সাথে যেটা হচ্ছে সেটা তার প্যাশন, সেটা তীব্র এক আকর্ষণ। টেসা হার্ডিনের কাছে যায়। হার্ডিন হয়তো ভাবছিল টেসা এখন তাকে দোষারোপ করবে, কিন্তু টেসা অবাক করে দিয়ে বলে, শোনো হার্ডিন, নোয়া আমার খুব ভালো বন্ধু। আমরা অনেক দিন ধরেই একসাথে ছিলাম, কিন্তু সত্যি বলতে কি, আমি তোমাকেও হারাতে চাই না। টেসার এই স্বীকারোক্তিটা হার্ডিনের কাছে ছিল অপ্রত্যাশিত। হার্ডিন, যে কিনা প্রেমে বিশ্বাসই করত না, সে টেসার এই কথায় গলে যায়। সে বুঝতে পারে টেসা তার জন্য নিজের সাজানো গোছানো জীবনটা বাজি রাখতে প্রস্তুত। এরপর থেকেই শুরু হয় তাদের অফিসিয়াল ডেটিং পর্ব। তাদের এই ডেটিং পিরিয়ডটা ছিল সিনেমার সবচাইতে সুন্দর অংশ। এতদিন আমরা শুধু তাদের ঝগড়া আর টেনশন দেখেছি। এবার পর্দায় ভেসে ওঠে তাদের প্রেমের রঙিন দিনগুলো। তারা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, লাইব্রেরিতে বসে ঘন্টার পর ঘন্টা বই পড়ে, একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে। হার্ডিন টেসাকে তার প্রিয় জায়গাগুলোতে নিয়ে যায়। তাদের মধ্যে একটা আইকনিক সিন আছে লেকের পাড়ে। এই সুন্দর নিরিবিলি লেক, চারপাশে সবুজ গাছপালা। হার্ডিন টেসাকে নিয়ে সেখানে যায়। তারা দুজনে মিলে লেকের পানিতে নামে। এই সিনটা ছিল তাদের সম্পর্কের গভীরতার প্রতীক। হার্ডিন, যে কাউকে নিজের মনের কথা বলে না, সে টেসার কাছে নিজেকে উজাড় করে দেয়। টেসা হার্ডিনের পিঠে হাত বুলিয়ে দেয়, যেখানে হয়তো তার অতীতের কোনো কষ্টের ছাপ আছে। তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। তাদের কিসিং মোমেন্টগুলো ছিল খুব ইন্টেন্স। মনে হচ্ছিল পুরো দুনিয়া একদিকে আর তারা দুজন আরেক দিকে। টেসা ফিল করে এই পাগল ছেলেটার সাথেই সে তার বাকি জীবনটা কাটাতে চায়। তারা দুজনেই এই সময়টাতে খুব সুখী ছিল, কিন্তু সুখের সময় কি আর বেশিক্ষণ স্থায়ী হয়? বিশেষ করে হার্ডিনের মতো জটিল ছেলের জীবনে। একদিন তারা কোনো এক ক্যাফেতে বা হার্ডিনের অ্যাপার্টমেন্টে হ্যাং আউট করছিল। হার্ডিন হয়তো ওয়াশরুমে বা অন্য কোথাও গিয়েছিল। তার ফোনটা টেবিলের উপর রাখা ছিল। হঠাৎ ফোনে একটা মেসেজ আসার শব্দ হয়। টেসা সাধারণত সন্দেহবাতিক মেয়ে নয়, কিন্তু কৌতূহলবশত বা ফোনটা সামনে থাকায় সে স্ক্রিনের দিকে তাকায়। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে তার বুকটা ছ্যাঁত করে ওঠে। মেসেজটা ছিল হার্ডিনের এক্স গার্লফ্রেন্ডের কাছ থেকে। মেসেজের ভাষাটা ছিল বেশ সন্দেহজনক, যেন তাদের মধ্যে এখনো কিছু একটা চলছে, বা মেয়েটা হার্ডিনের সাথে দেখা করতে চাইছিল। টেসার মাথাটা গরম হয়ে যায়। সে সবেমাত্র তার বয়ফ্রেন্ড নোয়াকে ছেড়ে এসেছে হার্ডিনের জন্য, আর এখন যদি হার্ডিন তাকে ধোঁকা দেয়, সেটা সে মেনে নিতে পারবে না। হার্ডিন ওয়াশরুম থেকে ফিরে আসতেই টেসা তাকে চেপে ধরে। সে ফোনটা হার্ডিনের দিকে বাড়িয়ে দিয়ে কৈফিয়ত চায়। হার্ডিন প্রথমে ভ্যাবাচাকা খেয়ে যায়। সে মেসেজটা দেখে এবং সাথে সাথেই ডিফেন্সিভ মোডে চলে যায়। হার্ডিন টেসাকে বোঝানোর চেষ্টা করে, আরে তুমি যা ভাবছো তা না, আমার দিক থেকে কিছুই নেই, ও শুধু মেসেজ দিয়েছে। কিন্তু টেসা তখন রাগে অন্ধ। সে বলে, তোমার এক্স কেন তোমাকে মেসেজ দেবে? তুমি কি এখন ওর সাথে যোগাযোগ রাখো? তাদের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়। হার্ডিন এমনিতে একটু রাগী স্বভাবের, তার উপর টেসার এই অবিশ্বাস তাকে আরো উস্কে দেয়। হার্ডিন চিৎকার করে বলে, আমি তোমাকে বলছি তো আমার কোনো দোষ নেই, তুমি কেন আমাকে বিশ্বাস করছো না? কিন্তু টেসা থামে না। যে কোনো সাধারণ কাপলের মতো তাদের মধ্যেও ভুল বোঝাবুঝি চরমে পৌঁছায়। হার্ডিন নিজেকে কন্ট্রোল করতে পারে না। তার সেই পুরনো রাগী রূপটা আবারও বেরিয়ে আসে। সে রাগে গজগজ করতে করতে রুম থেকে বা বাড়ি থেকে বেরিয়ে যায়।
যাওয়ার সময় সে হয়তো এমন কিছু বলে যায় বা এমনভাবে দরজা লাগিয়ে যায় যে টেসা ভয়ে কেঁপে ওঠে। হার্ডিন চলে যাওয়ার পর টেসা একা বসে থাকে। সে ভাবে হয়তো একটু পরেই হার্ডিনের রাগ কমে যাবে আর সে ফিরে আসবে। সে অপেক্ষা করতে থাকে 1 ঘন্টা 2 ঘন্টা, এভাবেই বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়, কিন্তু হার্ডিনের কোনো খবর নেই। টেসা তাকে বারবার ফোন করে, মেসেজ দেয়, হার্ডিন তুমি কোথায়, প্লিজ ফিরে এসো, আমরা কথা বলি। কিন্তু হার্ডিন কোনো রিপ্লাই দেয় না। টেসার দুশ্চিন্তা বাড়তে থাকে। সে জানে হার্ডিন রেগে গেলে উল্টোপাল্টা কাজ করে বসবে, হয়তো ড্রিঙ্ক করতে গেছে বা মারামারি করছে। টেসার মনে পড়ে ল্যান্ডনের কথা, যে হার্ডিন নিজের বাবার সাথে ঝগড়া করেও এমন করেছিল। সারা দিন অপেক্ষা করার পর যখন রাত গভীর হতে শুরু করে, টেসা আর স্থির থাকতে পারে না। সে সিদ্ধান্ত নেয় সে হার্ডিনকে খুঁজে বের করবে। সে জানে না হার্ডিন কোথায়, কিন্তু তার মন বলছে হার্ডিন ভালো নেই। টেসা ডরমেটরি থেকে বেরিয়ে ক্যাম্পাসের রাস্তায় হাঁটতে শুরু করে। সে এদিক সেদিক খোঁজে, কিন্তু কোথাও হার্ডিন নেই। এমন সময় রাস্তায় তার সাথে দেখা হয় জেডের। জেড হলো হার্ডিনের সেই বন্ধুদের গ্রুপের একজন, যে টেসার প্রতি একটু সফট কর্নার রাখে। জেডকে দেখে টেসা আশার আলো পায়। সে দৌড়ে জেডের কাছে যায় এবং জিজ্ঞাসা করে, জেড তুমি কি হার্ডিনকে দেখেছ? ও সকাল থেকে গায়েব। জেড প্রথমে একটু ইতস্তত করে, যেন সে কিছু একটা জানে যা তার বলা উচিত কিনা ভাবছে। তারপর সে টেসাকে বলে, হ্যাঁ আমি জানি ও কোথায়, ও আসলে একটা বারে বা ক্লাবে আছে। জেড তাকে জায়গাটার ঠিকানা দেয়, বা হয়তো নিজেই তাকে সেখানে নিয়ে যাওয়ার অফার করে। টেসা ভাবে হার্ডিন নিশ্চয়ই খুব আপসেট হয়ে ড্রিঙ্ক করছে। সে জেডের সাথে বা একাই ওই ক্লাবের উদ্দেশ্যে রওনা দেয়। ক্লাবের সামনে পৌঁছে টেসার বুকটা আবারও কেঁপে ওঠে। ভেতরে লাউড মিউজিক আর মানুষের ভিড়। তার চোখ শুধুই হার্ডিনকে খুঁজছিল। টেসা যখন ভিড় ঠেলে ক্লাবের ভেতরে ঢোকে, তখন তার চোখে মুখে ছিল দুশ্চিন্তা। হার্ডিনকে কোথাও দেখা যাচ্ছিল না, কিন্তু সে সোজা গিয়ে দাঁড়ায় সেই গ্রুপের সামনে। মলি, স্টেফ, জেড আর জেস। স্টেফ, যে কিনা টেসার রুমমেট ছিল এবং নিজেকে টেসার বন্ধু বলে দাবি করত, তার আচরণটা ছিল খুবই অদ্ভুত। টেসাকে দেখে স্টেফ জিজ্ঞাসা করে, কিরে টেসা, তুই এখানে? এতক্ষণ কোথায় উধাও ছিলি? তাদের গলার স্বরে এবং তাকানোর ভঙ্গিতে এমন কিছু ছিল যা টেসার অস্বস্তি বাড়িয়ে দেয়। টেসা তার সরল মনে তাদের উত্তর দেয়, তোমরা তো জানোই আমরা এখন একসাথে থাকি আর আমরা একে অপরকে ভালোবাসি। টেসার মুখে ভালোবাসি শব্দটা শোনার পর মলি আর বাকিরা যেন নিজেদের হাসি চেপে রাখতে পারছিল না। ঠিক এই মুহূর্তে এখানে হার্ডিন এসে উপস্থিত হয়, কিন্তু হার্ডিনের চোখ মুখ দেখে মনে হচ্ছিল সে কোনো বড় অপরাধ করে ধরা পড়েছে। পরিবেশটা হঠাৎ করে একটু ভারী হয়ে ওঠে। মলি তখন টেসার দিকে তাকিয়ে সেই বোমাটা ফাটায়। সে বা হার্ডিন কেউ একজন সেই জঘন্য সত্যটা প্রকাশ করে। এতদিন টেসা যেটাকে রূপকথার প্রেম ভাবছিল, সেটা আসলে ছিল একটা নোংরা বাজি বা ডেয়ার। হার্ডিন টেসার দিকে এগিয়ে সে কাঁপা কাঁপা গলায় স্বীকার করতে বাধ্য হয়, টেসা, এটা শুধুই একটা ডেয়ার ছিল। টেসার মানসিক অবস্থাটা একবার ভাবুন। সে জানতে পারে যে হার্ডিন তার প্রেমে পড়ে তাকে কাছে টানেনি, বরং কলেজের শুরুতেই সেই ট্রুথ ডেয়ার খেলার সময় হার্ডিনকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, টেসাকে পটিয়ে তার প্রেমে ফেলা, তার ভার্জিনিটি নেওয়া এবং তারপর তার সাথে ব্রেকআপ করে ছুঁড়ে ফেলে দেওয়া। আর প্রমাণ হিসেবে তার বন্ধুদের কাছে হয়তো কোনো চ্যাট বা ভিডিও ছিল। হার্ডিন টেসাকে বোঝানোর চেষ্টা করে, শোনো, শুরুতে এটা খেলা বা ডেয়ার ছিল ঠিকই, কিন্তু এখন আর সেটা নেই। আমি সত্যিই তোমাকে ভালোবাসি টেসা, বিশ্বাস করো, আমি বদলে গেছি। কিন্তু টেসার কানে তখন হার্ডিনের কোনো কথাই ঢুকছিল না। তার মনে হচ্ছিল পায়ের নিচ থেকে তার মাটি সরে যাচ্ছে। যে মানুষটার জন্য সে তার মাকে কষ্ট দিয়েছে, তার ছোটবেলার প্রেমিক নোয়াকে ছেড়ে এসেছে, নিজের সাজানো জীবনটা এলোমেলো করে দিয়েছে, সেই মানুষটা তাকে নিয়ে বাজি ধরেছিল। হার্ডিনের ভালোবাসাটা ছিল একটা মিথ্যে অভিনয়। টেসা হার্ডিনের এই এখন তোমাকে ভালোবাসি কথাটা বিশ্বাস করতে পারে না। তার মনে হয় যদি শুরুটাই মিথ্যে দিয়ে হয়, তবে বাকিটা সত্য হবে কি করে। টেসা ঘৃণায় আর কষ্টে সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। হার্ডিন তার পিছু নেয়, রাস্তায় তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু টেসা আর পিছন ফিরে তাকায় না। সে সোজা চলে যায় স্টেশনে। তার চোখে তখন হার্ডিনের সাথে কাটানো হাজারো স্মৃতি, আর সে অঝরে কাঁদছে। সে ট্রেনে করে তার মায়ের কাছে ফিরে আসে। ট্রেনের জানালায় মাথা ঠেকিয়ে হয়তো ভাবছিল তার ভুলের কথা। মা তাকে আগেই সাবধান করেছিলেন, কিন্তু সে শোনেনি।
টেসা যখন বাড়ি পৌঁছায় সে তখন একদম ভেঙে পড়েছে। সে তার মায়ের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ে এবং ক্ষমা চায়। সে বলে, মা, আমি ভুল করেছি, তুমিই ঠিক বলেছিলে। টেসার মা, যিনি শুরু থেকেই কঠোর ছিলেন, মেয়ের এই অবস্থা দেখে তিনিও তাকে বুকে টেনে নেন। তিনি টেসাকে ক্ষমা করে দেন। মায়ের এই সাপোর্ট টেসার খুব দরকার ছিল। এরপর টেসা তার এক্স বয়ফ্রেন্ড নোয়ার সাথেও দেখা করে। নোয়ার কাছে সে তার ব্যবহারের জন্য সরি বলে। নোয়া যেহেতু খুব ভালো মনের মানুষ, সে টেসার পরিস্থিতি বুঝে এবং তাদের মধ্যকার তিক্ততা মিটে যায়। তারা আবারও ভালো বন্ধু হয়ে ওঠে। পুরনো সম্পর্কগুলো ঠিক করার পর টেসা ঠিক করে সে আর হার্ডিনের জন্য কাঁদবে না। সে তার ক্যারিয়ারে ফোকাস করবে। টেসা ওয়াশিংটনে হার্ডিনের বাবার বন্ধু মিস্টার ওয়ান্সের পাবলিশিং কোম্পানিতে ইন্টার্নশিপ করা শুরু করে। সে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দেয়। বই পড়া, অফিসের কাজ আর নিজের ভবিষ্যৎ গড়া, এটাই হয়ে ওঠে তার ধ্যান জ্ঞান। কিন্তু মনের গভীরে কি হার্ডিনের স্মৃতি পুরোপুরি মুছে ফেলা সম্ভব? এদিকে হার্ডিন পাগলের মতো হয়ে যায়। টেসাকে হারিয়ে সে বুঝতে পারে সে কি হারিয়েছে। সে টেসার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, কিন্তু টেসা তাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। সে ক্লাস করাও কমিয়ে দেয়। সেমিস্টার শেষ হওয়ার কিছুদিন পর কলেজের শেষ ক্লাসে টেসার প্রফেসর তাকে থামান। তিনি টেসার হাতে একটা খাম ধরিয়ে দেন। প্রফেসর বলেন, এটা হার্ডিন জমা দিয়েছে। এটা ওর ফাইনাল প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট। আমার মনে হয় এটা তোমার পড়া উচিত। টেসা প্রথমে নিতে চায়নি, কিন্তু পরে কৌতূহলবশত সে খামটা খোলে। ওটা আসলে কোনো সাধারণ অ্যাসাইনমেন্ট ছিল না, ওটা ছিল টেসার প্রতি হার্ডিনের খোলা চিঠি। টেসা চিঠিটা পড়তে শুরু করে। ব্যাকগ্রাউন্ডে আমরা হার্ডিনের ভয়েস শুনতে পাই। চিঠিতে হার্ডিন লিখেছে, আমি জানতাম না প্রেম কি বা ভালোবাসার অনুভূতি কেমন হয়। আমি কখনো এসব বিশ্বাসই করতাম না। সে আরো লেখে, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর, তুমি আমার জীবনে আসার পর আমি উপলব্ধি করলাম ভালোবাসা আসলে কি। হার্ডিন তার চিঠিতে স্বীকার করে যে সে অনেক বড় ভুল করেছে, কিন্তু তার অনুভূতিগুলো এখন আর মিথ্যে নয়। সে লেখে, যদি পৃথিবীতে ভালোবাসা বলে কিছু থাকে, তবে আমি তোমাকে ভীষণ ভালোবাসি। চিঠির শেষ লাইনগুলো ছিল সবচেয়ে ইমোশনাল। হার্ডিন লিখেছে, আমি তোমাকে কোনো পরিস্থিতিতেই হারাতে চাই না। প্লিজ আবারও আমার জীবনে ফিরে এসো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। চিঠিটা পড়ে টেসার চোখ ভিজে যায়। সে বুঝতে পারে হার্ডিন অনুতপ্ত। হার্ডিনের এই কথাগুলো টেসার মনের বরফ কিছুটা গলিয়ে দেয়। সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখি টেসা সেই লেকের পাড়ে বা নদীর ধারে গিয়ে বসে, যেটা ছিল তাদের একান্ত প্রিয় জায়গা। জায়গাটা খুব শান্ত, নির্জন। টেসা সেখানে একা বসে পানির দিকে তাকিয়েছিল। হঠাৎ সে কারো উপস্থিতি অনুভব করে। সে পেছন ফিরে তাকায় এবং দেখে হার্ডিন সেখানে দাঁড়িয়ে আছে। হার্ডিনও জানত টেসা যদি তাকে ক্ষমা করার কথা ভাবে, তবে সে এখানেই আসবে। দুজনেই চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকে। তাদের চোখে ছিল অনেক না বলা কথা, অভিমান আর ভালোবাসা। তারা কি আবারও এক হবে, নাকি এটাই শেষ দেখা? আমাদের মনে এক রাশ আশা জাগিয়ে রাখে। আর এভাবেই শেষ হয় আফটার মুভির গল্প। একটা টক্সিক রিলেশনশিপ, ভুল বোঝাবুঝি আর শেষমেশ ভালোবাসার রিয়েলাইজেশন, সব মিলিয়ে এক জমজমাট গল্প। যদিও মুভিটার শেষে ওপেন এন্ডিং রাখা হয়েছে, কিন্তু আমরা আন্দাজ করতেই পারি যে তাদের ভালোবাসার গল্প এখানেই শেষ নয়। এই গল্পের আরো অনেকগুলো পার্ট আছে। গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দ্বিতীয় পার্ট আনবো নাকি সেটাও জানাবেন কিন্তু। বলেন তো, হার্ডিন কি আসলেই ক্ষমা পাওয়ার যোগ্য, নাকি টেসার উচিত ছিল তাকে পুরোপুরি ভুলে যাওয়া? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনার ভালোবাসার মানুষের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন এর পরের রিক্যাপগুলো মিস না হয়। ফিরে আসবো অন্য কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।